এবছর বা আগামী বছরের মাঝামাঝি নির্বাচন করতে চায় সরকার। জনগণ কতটা সংস্কার চায় তার উপর নির্ভর করছে ভোটের তারিখ। ব্রিটিশ এমপির সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা। 21 বছরে হওয়া যাবে এমপি প্রার্থী। সংসদ হবে 2 কক্ষের, দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব জমা এ মাসেই। অনেক ধরনের মতের প্রতিনিধিত্বর ক্ষেত্রেও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের একটা ভূমিকা থাকে। প্রধানমন্ত্রীর উপর আপনার তার জবাবদিহির জায়গাটা তৈরি করতে হবে। সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে আমরা যেটা বিবেচনা করেছি 21 বছরে নামিয়ে আনার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোনো চক্রান্তে মাথা নত করবে না বিএনপি। জনগণের সরকার প্রতিষ্ঠায় এগিয়ে যাওয়ার প্রত্যয় মির্জা ফখরুলের। ন্যূনতম সংস্কার করে 6-7 মাসের মধ্যে নির্বাচন চায় জামায়াত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে মানুষের প্রত্যাশা জানতে জেলায় জেলায় হবে জনসংযোগ। 6 জানুয়ারি থেকে 6 দিনের কর্মসূচি ঘোষণা অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। মন্তব্য সার্জিসের। বিচারের মুখোমুখি করতে দ্রুত ফেরত দেওয়ার দাবি। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল। শুনানি হতে পারে আগামীকাল। ঠান্ডায় ডায়রিয়ার প্রকোপ। দিনে 800-র বেশি শিশু ভর্তি হচ্ছে আইসিডিডিআরবিতে। ঢাকায় 2 দিন পর দেখা মিলল সূর্যের। 9 জানুয়ারি থেকে ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস। এবছরই বা আগামী বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। তবে তা নির্ভর করে জনগণ কতটা সংস্কার চায় তার উপর। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ব্রিটিশ সংসদ সদস্য রূপা হকের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি জানিয়ে তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু। জানান, একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং একজন ভুয়া স্পিকার ছিল বাংলাদেশে। এ সময় আগামী নির্বাচনের তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজ খবর নেন ব্রিটিশ এমপি। আগামী নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন রূপা হক। পঁচিশ নয় 21 বছরেই হওয়া যাবে জাতীয় নির্বাচনের প্রার্থী। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, 2 বারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়। এককেন্দ্রিক ক্ষমতা ঠেকাতে নানা প্রস্তাবনা দিতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। চলতি মাসের মাঝামাঝিতে তা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। স্বৈরাচারের অনুকূলে থাকা 70 অনুচ্ছেদ সহ বিতর্কিত ধারা বাতিলও থাকছে প্রস্তাবে। তবে কাগজে কলমে এসব সংস্কার বাস্তবে রূপ দিতে রাজনৈতিক ঐক্যের উপর জোর দিচ্ছেন সংবিধান বিশেষজ্ঞরা। হাসান ওয়ালির প্রতিবেদন। সংশোধন বিল 2018, দ্য কনস্টিটিউশন 17th অ্যামেন্ডমেন্ট বিল 2018 সর্বসম্মতিক্রমে পাশ হলো। স্বাধীনতার পর থেকে ক্ষমতাকে কক্ষিগত করতে বারবার সংবিধানকে কাটাছেঁড়া করেছে বিভিন্ন সরকার। সংসদীয় ব্যবস্থা পাল্টে একদলীয় ব্যবস্থা কিংবা সামরিক শাসনকে বৈধতা দিতে ব্যবহার করা হয়েছে সংবিধানকে। সবশেষ 16 বছরে শেখ হাসিনা সরকার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে পঞ্চদশ সংশোধনী সহ বেশ কয়েকবার সংবিধানে আনে পরিবর্তন। শেখ হাসিনা পালানোর পর দাবি ওঠে সংবিধান পরিবর্তনের। সেক্ষেত্রে পুনর্লিখন নাকি সংস্কার, তা নিয়ে মতভেদ দেখা দেয় বিভিন্ন শিবিরে। 6 অক্টোবর গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন। 3 মাসে বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিকদের মতামত নিয়েছেন সদস্যরা। কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজ বলছেন, বিভিন্ন পক্ষের প্রস্তাবনা এবং 120টি দেশের সংবিধান পর্যালোচনা করে প্রস্তুত করা হয়েছে সংস্কার প্রস্তাবনা। পুনর্লিখন না হলেও কার্যকর সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের আশা তার। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটার প্রতিফলন ঘটাতে হবে, জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে অংশীজনদের একটা বড় অংশ যেভাবে কথা বলেছেন, তাদের আকাঙ্ক্ষা, তাদের চিন্তাগুলোকে আমরা সমন্বয় করার চেষ্টা করছি।
একনায়কতন্ত্র ঠেকাতে ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্য কমিশনের। সে আলোকেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রবর্তন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাবনা দেওয়ার কথা বলছেন ডক্টর আলী রিয়াজ। অনেক ধরনের মতের প্রতিনিধিত্বর ক্ষেত্রেও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের একটা ভূমিকা থাকে, ফলে এটা একটা ইতিবাচকভাবে আমরা বিবেচনা করেছি। এছাড়াও সংবিধানের বিভিন্ন বিতর্কিত ধারা পরিবর্তনে রাখা হচ্ছে সুনির্দিষ্ট প্রস্তাবনা। সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে বয়সসীমা কমিয়ে দেওয়া, যাতে করে এক ধরনের, আমরা যেটা বিবেচনা করেছি 21 বছরে নামিয়ে আনার, এখন 25 আছে। আমরা পর্যালোচনাটা করেছি 72 সাল থেকে যে সংবিধান বহাল আছে, এরপরে 17টা সংশোধনী হয়েছে, সেগুলো আমরা বিবেচনায় রেখেছি। এসব সংস্কার প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখলেও তা কার্যকর হওয়া নিয়ে সংশয় প্রকাশ করছেন এই সংবিধান বিশেষজ্ঞ। জনগণের স্বার্থে চিন্তা করে প্রত্যেকটা দলকে এমনভাবে একমত হতে হবে সংস্কারের বিষয়ে, যেন পরবর্তী বাংলাদেশে যেই সরকার থাকুক না কেন তাদের জন্য একটা রেসপন্সিবিলিটি থাকে। প্রস্তাবনার শেষে সব অংশজনের মতামত নিয়েই চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। সংবিধান যত পরিবর্তনই করা হোক না কেন, তাতে বিপুল সংখ্যক জনমতের সায় না থাকলে ভবিষ্যতে ইচ্ছেমাফিক শাসনতন্ত্র পরিচালনার আশঙ্কা থেকেই যায়। পাশাপাশি সংবিধান সুরক্ষিত রাখতে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা এবং জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিতের উপর জোর বিশেষজ্ঞদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। কোনো চক্রান্তের কাছে মাথা নত না করে জনগণের সরকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনের মুখে সরকার পালিয়ে যাওয়ায় নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি। বিকেলে ঠাকুরগাঁও শহরের পাবলিক পাঠাগার মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশে ভিডিও কনফারেন্সে একথা বলেন তিনি। ছাত্রদলের সমাবেশে জেলার 5 উপজেলার ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা ছাত্রদল একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানোর পাশাপাশি চাঁদাবাজ ও দখলদার মুক্ত বাংলাদেশ গড়বে জামায়াত। কুষ্টিয়ায় কর্মী সম্মেলনে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে ময়মনসিংহে কর্মী সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, 6 থেকে 7 মাসের মধ্যে ন্যূনতম সংস্কার শেষে ভোটের ব্যবস্থা করা সম্ভব। দেশের পট পরিবর্তনে প্রায় 17 বছর পর প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগকে কাজে লাগাচ্ছে জামায়াত ইসলামী। প্রতিদিনই কোনো না কোনো প্রান্তিক জনপদে ছুটছেন কেন্দ্রীয় নেতারা। লক্ষ্য সংগঠনকে শক্তিশালী, নেতাকর্মীদের চাঙ্গা ও রাজনীতির মাঠে নিজেদের অবস্থান পাকাপোক্ত করা। শনিবার ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মী সম্মেলনে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 6-7 মাসের মধ্যে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়া সম্ভব। একদলীয় কর্তৃত্ববাদী কায়েম করতে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল বলেও মন্তব্য করেন তিনি। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কমপক্ষে রাষ্ট্রের যে সমস্ত অর্গান, যে সমস্ত বিভাগ, ডিপার্টমেন্টকে সংস্কার করা প্রয়োজন, যেমন ইলেকশন কমিশন, এরকম নির্বাচনের সাথে ইনভলভ 5-7টা অর্গানকে সংস্কার করে এর মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন করা সম্ভব ইনশাআল্লাহ। এদিকে কুষ্টিয়ায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানোর পাশাপাশি চাঁদাবাজ ও দখলদার মুক্ত বাংলাদেশ গড়বেন তারা। আগে দখলদারি ছিল, ফুটপাত থেকে শুরু করে সব কিছু দখলে চলে গেছিল। এখন তো আর দখলদার নাই, এখন আছে। এই চাঁদাবাজি দখলদারি মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই। বলবেন তার প্রমাণ কি? আপনারা যে পারবেন, তার প্রমাণ হচ্ছে আমাদের কর্মীরা চাঁদাবাজিও করে না, দখলবাজিও করে না। জামাত ক্ষমতায় গেলে তরুণ প্রজন্মকে বেকার থাকতে হবে না জানিয়ে দলের আমির আরো বলেন, যার যা যোগ্যতা অনুযায়ী সুযোগ করে দেওয়া হবে কর্মসংস্থানের। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। 72-এর সংবিধান দিয়ে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। ফলে আগামী নির্বাচন হবে গণতান্ত্রিক সংবিধান তৈরির নির্বাচন।
জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এ মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের স্বপ্ন যেন বেহাত হয়ে না যায়, এজন্য সক্রিয় হতে হবে রাজনৈতিক দলগুলোকে। পাশাপাশি সংস্কার নিয়ে দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনার ব্যবস্থা করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে সরকারের আরও ভূমিকা রাখার তাগিদ দেন জোনায়েদ সাকি। জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে জনগণের স্বপ্ন যাতে বেহাত না হয়, আবারও যাতে সেই স্বপ্নকে কেউ দুমড়ে মুচড়ে দিতে না পারে, তার জন্য আমাদের রাজনৈতিক শক্তি দরকার। বাংলাদেশে আগামী দিনে ক্ষমতাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। একটা সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না, তেমনি অনেক সংস্কার আছে যেটা নির্বাচন ছাড়া সম্পন্ন করা যাবে না। আমরা অন্তর্বর্তী সরকারকে বলি, অবিলম্বে সমস্ত অংশীজনদের সাথে, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সকল অংশীজনদের সাথে আলোচনা করুন, বসুন, নির্বাচনের আগে সংস্কারগুলো আমরা সুনির্দিষ্ট করি যে আগামী নির্বাচন হবে একটা নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির নির্বাচন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে মানুষের প্রত্যাশা জানতে জেলায় জেলায় জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেছেন অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা। আগামী 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি চলবে। সকালে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা। ঘোষণাপত্র প্রণয়নে সরকারের কার্যক্রম এখনও দৃশ্যমান নয় জানিয়ে অবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। ঐতিহাসিক গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকার পতন বছরের শেষ দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেদিন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে সরকারকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণরা। কয়েকদিন পেরিয়ে গেলেও ঘোষণাপত্র প্রণয়নে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কার্যক্রম না থাকার দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। সরকার ঘোষণাপত্র প্রকাশের দায়িত্ব নিলেও তাদের উদ্যোগ দৃশ্যমান নয় অভিযোগ করে নেতারা জানান, অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে দেয়া হবে কঠোর কর্মসূচি। জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন, রাজপথে শহীদ হয়েছেন, আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গাটা থেকে ত্যাগ তিতিক্ষার আপনাকে দেওয়ার জন্য, জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর কিছুটা মতপার্থক্য থাকলেও এটি সব পক্ষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে আশাবাদী অভ্যুত্থানকারী নেতারা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে চট্টগ্রামে গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আধিপত্য ও শোষণের হলে স্থায়ী হবে না। তাদের আকার ইঙ্গিতে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে চট্টগ্রামের আঞ্চলিক সমস্যা সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে বন্দরনগরীতে গোলটেবিল বৈঠক। এতে অংশ নেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সহ বিভিন্ন দলের রাজনীতিকরা। সম্মানের হয়, সমতার হয়। সার্জিস আলম বলেন, ছাত্র জনতাকে হত্যা করার পরও শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। দুই দেশের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করবে দেশটির কার্যক্রমের উপর। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। এই সম্পর্ক যদি শোষণের হয়, আধিপত্যবাদের হয়, তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না। আমরা মনে করি খুনি শেখ হাসিনার জায়গা যেখানে, বাংলাদেশের ওই বিচারের মঞ্চ, সেখানে তাকে পাঠানোর জন্য আপনার ব্যবস্থা করুন। এই সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, আওয়ামী লীগের মাধ্যমে ভারত এদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ভারত আমাদের উপরে এমন জগদল পাথরের মতো করে একটি রাজনৈতিক দলের মাধ্যমে আমাদের দেশকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে, জাতীয় ঐক্যের মাধ্যমে এই বিশেষ করে ভারত সহ বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা
এবং বিভিন্ন ধরনের দেশ অশান্তি করার যে প্রতিযোগিতা, এই প্রতিবাদে আমরা থাকতে পারি। দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্য গড়ে তোলার উপর জোর দেন বক্তারা। নির্বাচন তো দেবেই। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। শনিবার সুপ্রিম কোর্টের কার্যতালিকায় মামলাগুলো শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে রোববার শুনানির কথা রয়েছে। রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি। এর আগে 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় এসব মামলা করেন। গত 23 অক্টোবর বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই 4টি মামলা বাতিল করে রায় দেন। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এবার আওয়ামী লীগের সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ উঠেছে। ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। এর ভিত্তিতে শুক্রবার রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। ব্রিটিশ গণমাধ্যমে আবারও শিরোনাম হলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এই মন্ত্রীর বিরুদ্ধে আব্দুল মোতালিব নামে একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ উঠেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে ওই ব্যবসায়ীর যোগাযোগও রয়েছে। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথির বরাতে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিং ক্রস এলাকার কাছে অবস্থিত। 2004 সালে ফ্ল্যাটটি তাকে দেওয়া হয়। এর আগে 2001 সালে সেটি 1,95,000 পাউন্ড দিয়ে কেনা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,93,00,000 টাকা। যদিও ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি, তবে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গত আগস্টে 6,50,000 পাউন্ডে বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায়, যার মূল্য প্রায় 9,80,00,000। যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, প্রায় 2 দশক ধরে কিংস ক্রসের ওই ফ্ল্যাটে বসবাস করতেন টিউলিপ সিদ্দিক। এরপর বেশ কয়েক বছর সেখানে তার ভাই বোনেরা ছিলেন। পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে 2টি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আব্দুল মোতালিব ফিনান্সিয়াল টাইমসের কাছে কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন, তবে পরে সেটি নিয়ে কি করেছেন তা নিয়ে কিছুই বলতে চাননি। আর টিউলিপের ওই ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার খবর ভুয়া বলে ফিনান্সিয়াল টাইমসের কাছে দাবি করেন তার একজন মুখপাত্র। বিনামূল্যে ওই ফ্ল্যাট দেওয়ার খবর এমন সময় সামনে এলো যখন 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পরিকল্পনা শুরু নির্বাচকদের। খসড়া স্কোয়াড জমা দিতে হবে আগামী সপ্তাহে। 6 ফেব্রুয়ারি ক্যাম্প শুরু করতে চায় বিসিবি। 2 দিন পর রাজধানীতে দেখা গেল সূর্যের, তবে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে কমেনি শীতের দাপট। প্রচণ্ড ঠান্ডায় ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু, বয়স্করা। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। কুয়াশার চাদরে ঢাকা পথঘাট। পঞ্চগড়, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশা ঝরে গুড়ি গুড়ি বৃষ্টির মতো। গত কয়েকদিন ধরেই পঞ্চগড়, চুয়াডাঙ্গায় তাপমাত্রা পারদ ওঠানামা করছে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে। কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এসব জেলার খেটে খাওয়া মানুষ। হিম বাতাস উপেক্ষা করেই কাজে যেতে হচ্ছে তাদের। কেউ কেউ রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে নিচ্ছেন উষ্ণতা। হাতে বাতাস লাগে, পায়ে বাতাস লাগে, কাজ করা যায় না। কুয়াশা জন্য কিছু দেখা যাচ্ছে না, দেখেন সামনে কিছু দেখা যাচ্ছে না। আবহাওয়া অফিস বলছে চলতি মাসেই বয়ে যেতে পারে 3টি শৈত্যপ্রবাহ। 7 এবং 8 তারিখের দিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় ইলশে গুড়ি বা হালকা বৃষ্টি হতে পারে। 9 তারিখ থেকে আবার নতুন করে রাতের এবং দিনের তাপমাত্রা কমে গিয়ে নতুন একটি কোল্ড ওয়েভের স্পেল শুরু হতে যাচ্ছে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগ। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কই বেশি। শ্বাসকষ্ট, খিঁচুনি উঠে যাইতেছে,
অতিরিক্ত জ্বরের কারণে। আগে যে অবস্থা ছিল এখন গ্যাসটা নাইছি, ওনারে দিছে, সুই দিতেছে, আগে এখন ভালো আছে। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থাও। শনিবার সকালে পাটুরিয়া, দৌলতিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এই সময় মাঝ নদীতে আটকা পড়ে 5টি যাত্রীবাহী ফেরি। 8-10 ঘন্টা যাবৎ ফেরিঘাটে আটকা আছি, সময় মতো বাসায় পৌঁছাইতে পারছি না। কুয়াশা কেটে যাওয়ায় 8 ঘন্টা পর স্বাভাবিক হয় ফেরি চলাচল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। শীতের দাপটে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবিতে দিনে ভর্তি হচ্ছে 800-র বেশি শিশু। তাদের 90%ই রোটা ভাইরাসজনিত ডায়রিয়া আক্রান্ত, যা গতবারের তুলনায় 25% বেশি। 5 দিন ধরে ডায়রিয়ায় ভুগছে 14 মাসের সামিয়া। শুরুতে হালকা জ্বর আর বমি থাকলেও এক পর্যায়ে তা বাড়তে থাকে। স্থানীয় ডাক্তারের পরামর্শে ওষুধ সেবনের পরও অবস্থা গুরুতর হলে নাটোর থেকে সামিয়াকে উন্নত চিকিৎসার জন্য আনা হয় রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবিতে। সামিয়ার মতো আরও অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডায়রিয়া আক্রান্ত হয়ে এসেছেন চিকিৎসা নিতে। বাচ্চার 10 দিন ধরে পায়খানা, ওষুধ খাওয়াইছি কিন্তু কমে না, বমি পাতলা পায়খানা দুটাই। 13 মাসের নুসাইবার ডায়রিয়া সারাতে অ্যান্টিবায়োটিক দেয়া হলেও মেলেনি মুক্তি। 1.5 বছরের রুবাইয়ারও একই দশা। বাচ্চার পেট ফুলে গেছিল, এর জন্য এখানে আনছি। কিছু খাওয়াইলেই ওটাও পরে, আর শুধু পানির পিপাসা লাগে শুধু একটু পর পর। আইসিডিডিআরবির পরিসংখ্যান বলছে গত 3 সপ্তাহ ধরে প্রতিদিন 8 শতাধিক শিশু ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছে এখানে। এদের প্রায় 20% আসছে ঝুঁকিপূর্ণ উপসর্গ নিয়ে। প্রতিদিন 700, 900, 1000 এমন রোগী পাই। বেশিরভাগ প্রাথমিক, অ্যাটলিস্ট আপনার হচ্ছে 20% মতো আপনার ইমার্জেন্সি হতে পারে। আক্রান্তদের 90% শিশুই রোটা ভাইরাস জনিত ডায়রিয়ায় আক্রান্ত উল্লেখ করে পরিমিত স্যালাইন এবং জিঙ্ক ট্যাবলেটেই নিরাময় সম্ভব বলে মত বিশেষজ্ঞের। রোটা ভাইরাস এই ডায়রিয়াটার প্রকোপটা হলো বাচ্চারা দিনে প্রথমের দিকে অল্প অল্প জ্বর থাকে এবং পানির মতো পাতলা পায়খানা করে, স্যালাইনটা ঠিক মতো খাওয়াবেন। রোটা ভাইরাস জনিত ডায়রিয়া নিরাময়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার তাগিদ চিকিৎসকদের। আইসিডিডিআরবির তথ্য বলছে প্রায় 90% মাই জানেন না কিভাবে ওর স্যালাইনটি বানাতে হয়, আর এতে করে বাচ্চার রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাচ্ছে, যা বাড়াচ্ছে শিশু মৃত্যুর ঝুঁকি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ভারতের লাদাখের ভূখণ্ড নিয়ে প্রশাসনিক অঞ্চল ঘোষণার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। বিভিন্ন গণমাধ্যম জানায় চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শিনজিয়াংয়ে 2টি কাউন্টি প্রতিষ্ঠা করা হয়েছে। তবে ভারতের দাবি নতুন প্রতিষ্ঠিত 2টি অঞ্চল লাদাখের কিছু অংশে পড়েছে। এরই মধ্যে কূটনৈতিকভাবে ঘটনার প্রতিবাদ জানিয়েছে ভারত। 2020 সালের জুনে লাদাখ সীমান্তে ভারত চীনের সেনারা সংঘর্ষে জড়ানোর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দীর্ঘ আলোচনার পর গেল বছর সীমান্ত সমস্যা নিরসনে ঐক্যমতে পৌঁছানোর কথা জানায় দুই দেশ। তবে কয়েক মাসের মধ্যে সীমান্ত ইস্যুতেই ফের সংকটে ভারত চীন। চীনের বিভিন্ন বার্তা সংস্থা গত বছরের ডিসেম্বরের শেষ দিকে জানায় চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শিনজিয়াংয়ে 2টি প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে। অঞ্চল দুটির নাম হেয়ান কাউন্টি এবং হেকাং কাউন্টি। এরই মধ্যে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্র পরিষদ এই 2টি কাউন্টি অনুমোদন করেছে। তবে ভারত সরকারের দাবি চীনের নতুন প্রতিষ্ঠিত 2টি অঞ্চল লাদাখের কিছু অংশে পড়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ ব্যাপারে কূটনৈতিক চ্যানেলে চীনের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। তবে চীন নতুন প্রদেশ তৈরি করলেও ভারতের অবস্থানের কোনো বদল হবে না বলে মন্তব্য করেন তিনি। বিপিএলের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন নির্বাচকরা। চলতি মাসের 2য় সপ্তাহে খসড়া স্কোয়াড জমা দিতে হবে আইসিসির কাছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিরবেন কোচিং স্টাফের বিদেশি সদস্যরা। 6 ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু করার পরিকল্পনা বিসিবির। সাকিব ইস্যুতে তবে কি গলতে শুরু করেছে বড়, অন্তত বোর্ড সভাপতির ইঙ্গিত তেমনই। তবে সেই ভাবনার খুব একটা সময় পাচ্ছেন না লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেল। কারণ ভারতীয় গণমাধ্যমের দাবি চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোর স্কোয়াড জমা দিতে হবে 12 জানুয়ারির মধ্যে। তবে টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত থাকবে ক্রিকেটার পরিবর্তনের সুযোগ। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনা নিয়ে ইতোমধ্যে 2 দফা অনানুষ্ঠানিক সভাতেও বসেছেন নির্বাচক প্যানেল, যেখানে আলোচনা হয়েছে খসড়া স্কোয়াড নিয়েও, আলোচনা হয়েছে টুর্নামেন্ট ঘিরে পরিকল্পনা।
বিপিএল এর কারণে লম্বা ক্যাম্প করার সুযোগ নেই। তবে 1 ফেব্রুয়ারি শেষ টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা। 6 ফেব্রুয়ারি থেকে বাদ পড়া দলগুলো ক্রিকেটারদের নিয়ে শুরু হবে প্রাথমিক ক্যাম্প, যেখানে বিপিএল শেষে যোগ দেবেন বাকিরা। লম্বা ছুটি কাটিয়ে 1 ফেব্রুয়ারি ঢাকায় ফিরতে শুরু করবেন জাতীয় দলের কোচিং স্টাফের বিদেশি সদস্যরা। প্রথম দিনই আসবেন হেড কোচ ফিল সিমন্স। মূলত তার গ্রিন সিগন্যালের উপরে নির্ভর করবে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যুর প্ল্যান। তবে জানা গেছে পাকিস্তান কিংবা আমিরাতে নয়, পুরো ক্যাম্পই হবে ঢাকাতেই। আমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা আছি চ্যাম্পিয়ন্স ট্রফি। ফিল সিমন্স আসলে হয়তো ওর সাথে ল্যাবরেটরি আমরা আলাপ আলোচনা করতে পারবো যে কিভাবে সে এগোতে চায় বা আমরা কিভাবে আমাদের জাতীয় দলকে দেখি। তবে একটা বিষয় আছে অস্বস্তি, বাংলাদেশ দল মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট খেলতে যাবে আলাদা কোনো প্রস্তুতি ছাড়া, অর্থাৎ টি-20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষে। এ নিয়ে তাই ভিন্ন পরিকল্পনা বোর্ডের। টি-20তে আমরা যেরকম দেখলাম ওয়েস্ট ইন্ডিজের দলকে, এবং শুধু পারফরমেন্সের কথা বলবো না, দলের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখলাম, যে পজিটিভিটি দেখলাম, আমার মনে হয় সেটা অন্য ফরম্যাটেও কিছু না কিছু ছুঁয়ে যাবে। এবং 50 ওভার্সেও আমরা ট্র্যাডিশনালি ভালো করি, সেখানেও এটা ইতিবাচক একটা ভূমিকা রাখবে। দুবাইয়ে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবেন টাইগাররা। টুর্নামেন্টের জন্য 16 ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারেন মিরাজ, শান্তরা। মাহমুদ রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জনগণ কতটা সংস্কার চায় তার উপর নির্ভর করছে ভোটের তারিখ। ব্রিটিশ এমপির সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা। ভোটাধিকার নিশ্চিতে আগামী নির্বাচন হবে নিরপেক্ষ। কোনো চক্রান্তে মাথা নত করবে না বিএনপি। জনগণের সরকার প্রতিষ্ঠায় এগিয়ে যাওয়ার প্রত্যয় মির্জা ফখরুলের। ন্যূনতম সংস্কার করে 6-7 মাসের মধ্যে নির্বাচন চায় জামায়াত। এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে মানুষের প্রত্যাশা জানতে জেলায় জেলায় হবে জনসংযোগ। 6 জানুয়ারি থেকে 6 দিনের কর্মসূচি ঘোষণা অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।